আমার কাছের ও দূরের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ম্যাথ স্টাডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমরা যারা জ্যামিতি থেকে 100 হাত দূরে থাকি, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটি দেখার পর জ্যামিতিই তোমাকে দেখে পালাবে। আমরা আজ খুবই গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক তাৎপর্য বিশিষ্ট জ্যামিতি তথা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। পিথাগোরাসের উপপাদ্যটি ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কেননা বি কোণ সমান এক সমকোণ। এবার আমাদের পিথাগোরাসে বলা হয়েছে যে অতিভুজ, আমরা জানি সমকোণের, যেহেতু এটা সমকোণ, তাহলে এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই অতিভুজের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তথা আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি অতিভুজের উপর, হ্যাঁ, এই যে বর্গক্ষেত্র আমরা অতিভুজ অর্থাৎ এসি এর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলাম, সেই অঙ্কিত বর্গক্ষেত্রটা হবে অপর যে দুটো বাহু থাকে, সেই দুটো বাহুর উপরে যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই দুটো বর্গক্ষেত্রের সমষ্টির এটার সমান হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজের ওপর যে অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এই যে এই যতটুকু জায়গা জুড়ে অবস্থান করছে, এবার যদি আমরা এই দুই বাহুর উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র করি, অর্থাৎ এরকম বর্গক্ষেত্র হবে ছোট ছোট, এই দুটো বর্গক্ষেত্র যদি আমরা যোগ করি, তাহলে যে মানটা হবে এই একটার মান সেই একই হবে। আমরা গাণিতিক অর্থাৎ বীজগণিতিকভাবে আমরা এখানে লিখতে পারি অতিভুজ, অর্থাৎ অতিভুজ এখানে এসি, অতিভুজ এখানে এসি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তথা এখানে দাঁড়াচ্ছে এসি স্কোয়ার। এবার অপর যে দুটো বাহু আছে এ বি আর একটা আছে বিসি, এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমাদের এখানে স্কোয়ার মানে অঙ্কিত বর্গক্ষেত্র, যদি আমরা এই দুটো যোগ করি, অঙ্কিত বর্গক্ষেত্র যদি যোগ করি, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। এটাই আমাদের পিথাগোরাসের সূত্র, আমরা এটাই প্রমাণ করব। বিশেষ নির্বাচন, মনে করি এ বিসি একটি সমকোণী ত্রিভুজ। এই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ বি কোণ সমান এক সমকোণ, আর আমরা জানি যে যে কোণটা সমকোণ হয়, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। অর্থাৎ এখানে এসিটা হলো অতিভুজ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কি প্রমাণ করতে হবে আমাদের? অতিভুজ স্কোয়ার, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তথা অতিভুজ যেহেতু এখানে এসি, তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার। এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা কেমন হবে? অপর যে দুটো বাহু আছে তথা এ বি এবং বিসি, এই দুটো বাহুর উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি তথা বর্গ করি, তাহলে এই যে এই দুই এ বি স্কোয়ার এবং বিসি স্কোয়ার, এই দুটোর বর্গের যোগফলটা হবে অতিভুজের বর্গের সমান। আমাদের এটাই প্রমাণ করতে হবে। আমরা যদি সুবিধার ক্ষেত্রে আমরা যদি এ বি সমান এই বাহুটাকে ধরে নিই ছোট হাতের সি, বিসি বাহুটাকে ধরে নিই ছোট হাতের এ, এবং এসি অর্থাৎ তথা অতিভুজটাকে আমরা ধরে নিই ছোট হাতের বি, তাহলে আমরা কি প্রমাণ করতে পারবো? এসি না লিখে আমরা লিখতে পারবো বি স্কোয়ার সমান, এ বি না লিখে আমরা লিখব সি স্কোয়ার প্লাস বিসি না লিখে আমরা লিখব এ স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রথমটা প্রমাণ করলেও হবে, আমরা সহজে এসি না লিখে তার পরিবর্তে ছোট ছোট অক্ষর শুধুমাত্র একটা বর্ণ দিয়ে লিখতে পারবো, আমরা একটা লেটার দিয়ে। সেক্ষেত্রে আমরা এটা নিচেরটা প্রমাণ করব যে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কনের প্রয়োজন হবে। অঙ্কন হলো আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব, তবে এমনভাবে বর্ধিত করব যেন সিডি সমান কার সমান হবে? এ বি এর সমান হবে। এ বি এর সমান করে আমরা সিডিটা কেটে নেব, সিডিটাকে কেটে নেব। আমরা এবার স্কেল দিয়ে এটা যদি আমরা ডি বিন্দু দিয়ে দিই,
তাহলে সি আর ডি আমরা যোগ করে দিব। আমরা তাহলে কি করলাম যে সিডি সমান, সিডিটাকে আমরা কার সমান করে নিলাম, সিডিটাকে আমরা এবি এর সমান করে নিয়েছি। সিডি সমান এবি, এবিটা আবার কার সমান, সি এর সমান। সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি এটা হলো সি সমান সি। এবার আমাদের ডি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। যেহেতু এটা সম্পাদ্য নয় উপপাদ্য, সুতরাং আমাদের লম্ব কম্পাস কাটার সাহায্যে লম্ব ওইভাবে আঁকতে হবে না, সরাসরি যদি আমরা সোজাভাবে একটা দাগ দিই তাহলে সেটাই লম্ব হয়ে যাবে। তাহলে ডিই আমরা এমন একটা লম্ব আঁকবো যেন ডিইটা কার সমান হবে, বিসি সমান হবে। অর্থাৎ বিসি এর সমান করে আমরা আগে নিয়ে নিব বিসি, এটা সমান করব করে ডিই পর্যন্ত নিব আমরা। এটা তাহলে আমাদের ই বিন্দু হবে, ই বিন্দু। এবার আমরা ডি আর ই যোগ করে দিই একেবারে সোজাভাবেই, অর্থাৎ এবি সমান্তরাল করে একটা সোজা দাগ দিব। তাহলে আমাদের নির্ণয় লম্ব হয়ে যাবে। অর্থাৎ যে ডি বিন্দুতে ডি লম্ব এঁকেছি, এই লম্বটা কার সমান করে নিয়েছি আমরা, বিসি এর সমান নিয়েছি। অর্থাৎ বিসিটা আবার কার সমান ছিল, এ এর সমান ছিল। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে ডিই ডিই সমান বিসি, বিসিটা আবার কার সমান, অবশ্যই এ এর সমান। এই ছবিটাকে দেখলে এখন আমাদের কাছে একটু খাপছাড়া মনে হচ্ছে, অর্থাৎ কিছু একটা অসম্পূর্ণ রয়েছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একটু অসম্পূর্ণ রয়েছে। আমরা এবার এ কমা ই অর্থাৎ এ বিন্দু আর ই বিন্দু যোগ করে দিব, এ কমা ই এবং সি কমা ই যোগ করি, তাহলে আমাদের চিত্রটা সম্পূর্ণ হয়ে যাবে। সি কমা ই যোগ করি। আমি অঙ্কনে সেই এতক্ষণ যা বলা হলো সেই ভাষাটাই আমরা ব্যবহার করব। এ পর্যায়ে আমরা এখন প্রমাণ করব এ বি সি এবং সি ডি ই এই দুইটা ত্রিভুজ যে আসলে একই, অর্থাৎ এরা যে সর্বসম সেটা আমরা এখন প্রমাণ করব। এখন দুটো ত্রিভুজ যে সর্বসম এটা প্রমাণ করার জন্য আমাদের অনেকগুলোই শর্ত আছে। শর্তগুলো হলো, দুইটা ত্রিভুজ সর্বসমতা শর্তগুলো হলো, একটি ত্রিভুজের তিন বাহু অপরটি যদি তিন বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। আবার যদি একটি ত্রিভুজের দুটো বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ যদি অপরটি দুই বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুটো সর্বসম হবে। আবার একটি ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহু, অপর ত্রিভুজেরও যদি দুটো কোণ একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসমতা হবে। আবার যদি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু এবং অপর ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু যদি সমান আমরা দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটো সর্বসমতা প্রমাণ করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা দেখি কোন শর্তের সাপেক্ষে ত্রিভুজ দুটো সর্বসমতা প্রমাণ করতে পারি। ত্রিভুজ এ বি সি, আমরা প্রথমে এ বি সিটা লিখব, ও ত্রিভুজ সি ডি ই, যেহেতু আমরা অঙ্কনেই প্রমাণ করে আসছি যে সিডি সমান এবি সমান সি, অর্থাৎ এই যে সিডি সমান এটা কার সমান, এবি, এটা আবার সি এর সমান। এই জিনিসটা যেহেতু আমরা প্রথমে এ বি সি এই ত্রিভুজটা লিখেছি, সুতরাং এক্ষেত্রে আমরা একটু এবি বাহুটাকে আমরা আগে দিব, তারপরে সিডিটা দিব। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এবি সমান, এবিটা কার সমান, সিডি এর সমান। সিডি যেহেতু আমরা প্রথমে এবিসি ত্রিভুজ লিখেছি তাই এবি বাহু লিখবো এবং পরে সিডি এই ত্রিভুজটার কথা লিখছি, এই জন্য সিডিটা আমরা পরে লিখছি। এটা কার সমান হয়েছে, অবশ্যই সি এর সমান। আমরা আরেকটা বাহু লিখেছি অঙ্কনের ক্ষেত্রে, ডি বাহুটা কার সমান হবে, বিসি, এটা আবার এ এর সমান হবে। সেই জিনিসটা আমরা ঘোরায় লিখবো ডি ই সমান বিসি, যেহেতু আমরা ত্রিভুজ এবিসিটা আগে লিখেছি অবশ্যই এখানে এবিসিটা ত্রিভুজের এবিসি বাহু ত্রিভুজের বিসি বাহুটায় আগে লিখতে হবে। বিসি সমান ডিই সমান কার সমান করে হয়েছে, এটা এ এর সমান করে। এখন আমরা কিন্তু কখনোই যে এই ত্রিভুজের এ বি সমান এই ত্রিভুজের সিডি এবং এই ত্রিভুজের বিসি সমান এই ত্রিভুজের ডি সমান, আমরা কিন্তু এই ক্ষেত্রে কখনো আমরা লিখতে পারবো না এসি বাহুটা
সি বাহুর সমান হবে, কারণ আমরা অঙ্কনের ক্ষেত্রে বা কোথাও আমরা এমনটি লিখি নাই যে এসি সমান সিই সমান, এসিটা সিই এর সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা এই বাহু আর এই বাহু সমান লিখতে পারি না। এবার তাহলে আমাদের তিনটা বাহু দিয়ে প্রমাণ হচ্ছে না, তাহলে আমাদের দুটো বাহু হয়েছে। তাহলে আমরা যে শর্তটা লিখেছিলাম যে তিনটে বাহু যখন যাচ্ছে না, অর্থাৎ আমাদের এটা হচ্ছে না, তাহলে দুটো বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ, এটা দিয়ে আমাদের দেখতে হবে যে আসলে দুটো বাহু তো আমরা প্রমাণ দেখিয়েছি, এবার আমাদের যে একটা অন্তর্ভুক্ত কোণ সেটা আমরা সমান লিখতে পারি কিনা। এখানে অবশ্যই অন্তর্ভুক্ত কোণটা আমাদের দেখো যে এ বি সি, আমরা জানি এই ত্রিভুজের বি কোণটা অবশ্যই এক সমকোণ, আবার যেহেতু ডি লম্ব এঁকেছিলাম বিডি এর উপরে, সেহেতু অবশ্যই এখানে ডি কোণটাও এক সমকোণ আমাদের হবে। তাহলে আমরা অন্তর্ভুক্ত এ বি সি এই কোণটা এক সমকোণ, আবার সি ডি ই এই কোণটা এক সমকোণ, সুতরাং আমরা এই দুটো কোণ যে সমান সেটা আমরা লিখতে পারি, লিখব। এবং অন্তর্ভুক্ত কোণ চিহ্ন দিব আমরা অন্তর্ভুক্ত এ বি সি, আমরা যে কোণটাকে লিখবো অর্থাৎ বি কোণটাকে অবশ্যই মাঝখানে দিব এ বি সি, এ বি সি এই কোণটা কার সমান হবে? অন্তর্ভুক্ত সি ডি ই এই কোণের সমান হবে, অন্তর্ভুক্ত সি ডি ই। সুতরাং আমরা এই তিনটা শর্তের আলোকে আমরা দুইটা ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি যে সর্বসম সেটা আমরা লিখতে পারি। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডি ই। আর আমরা যখন দুটো ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করতে পারছি, সুতরাং এদের ভিতরে বাকি যতগুলো কোণ থাকবে, বাকি যতগুলো বাহু থাকবে তারা প্রত্যেকেই সমান। তাহলে আমাদের দেখা যাচ্ছে এই বাহু আর এই বাহু সমান দেখিয়েছিলাম আগে, এই বাহু সমান এই বাহু দেখিয়েছিলাম, তাহলে বাদ থেকে যাচ্ছে আমাদের যে এ সি সমান সি, অর্থাৎ এই বাহু আর এই বাহু যে সমান সেটা আমরা এখন লিখতে পারি। অতএব এসি সমান আমরা লিখতে পারি সিই। এখন এসিটা বি এর সমান ছিল, তদ্রূপভাবে আমরা লিখতে পারি সিটাও কার সমান হবে? অবশ্যই বি এর সমান হবে, আমরা এখানে সেটাও লিখে দিতে পারি। এখন তিনটা বাহু সমান হলো। এবার আমাদের যে একটা কোণ সমান দেখিয়েছিলাম, বাকি থেকে যাচ্ছে কয়টা কোণ? দুটো কোণ, বাকি দুইটা কোণ, সে দুইটা কোণ আমরা এখানে লিখে দিব। আমরা এখানে প্রায় এটা ভুল করে থাকি যে যেহেতু এই ত্রিভুজের উপরে এ কোণ আছে এবং এই ত্রিভুজের উপরে ই কোণ আছে, স্বাভাবিকভাবে এখানকার এ কোণ সমান এখানকার ই কোণের সমান হবে এবং এখানকার এই সি কোণ সমান এখানকার এই সি কোণের সমান হবে, কিন্তু এটা স্পষ্টতই ভুল ধারণা। আমরা এখানে লক্ষ্য করব যে সি বাহু এবং বি বাহু, সি এবং বি বাহু এই দুটো বাহু মিলিত হয়ে কি কোণ উৎপন্ন করছে? এখানে যে এ কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ আমরা লিখতে পারি বি এ সি এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের কোন কোণের সমান হবে? আমরা দেখলাম যে সি বাহু এবং বি বাহু মিলে এই কোণ তৈরি করেছে, এখানেও সি বাহু এবং বি বাহু মিলে কোন কোণটা তৈরি করেছে? এই যে ই কোণটা তৈরি করেছে। তাহলে আমরা বুঝলাম যে এখানকার এ কোণ সমান এখানকার সি কোণের সমান, অর্থাৎ ই সি ডি আমরা লিখতে পারি ইসিডি। আমরা একটু করে দেখাই দিতে পারি এ কোণ সমান এই ত্রিভুজের সি কোণের সমান। আমাদের আরেকটা কোণ বাদ থেকে যাচ্ছে, সেটা আমরা লিখতে পারি। এবং এখানকার যে এ সি বি অর্থাৎ এই কোণটা এ সি বি সমান, যেমন আমরা দেখতে পাচ্ছি বি কোণ আর এই কোণ মিলে আসছে এই সি কোণ উৎপন্ন করেছে, এখানেও বি কোণ আর এই কোণ মিলে হয়েছে ই কোণ, সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি এসিবি সমান সিইডি, সিইডি। কিন্তু আমাদের এই কোণটাকে প্রমাণের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা নেই, বিধায় আমরা এই কোণটাকে লিখব না, আমরা শুধু এই কোণটাকেই কাজে লাগাবো, এই কোণটা আমাদের প্রয়োজন নাই, বিধায় আমরা খাতায় এটা লিখব না। আমি শুধুমাত্র বোঝানোর জন্য এটা করে দিয়েছি। এখন আমরা এই যে এ বি সি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখন আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি যোগ কোণ
এই বি কোণ বিএসি বিএসি যোগ এসিবি এসিবি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার বা, যেহেতু এখানে সমান চিহ্ন অবশ্যই আমাদের বা দিয়ে শুরু করতে হবে। বা এবিসি, অর্থাৎ এই যে বি কোণ আমরা প্রথমেই লিখেছিলাম যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং এই কোণটার পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস বিএসি। এই যে আমরা বিএসি লিখেছি, বিএসির পরিবর্তে আমরা এখন উপরের লাইনে যাব, বিএসিটা না লিখে আমরা লিখব ইসিডি, অর্থাৎ বিএসি এবং ইসিডি পরস্পর সমান, সেহেতু আমরা বিএসি এর পরিবর্তে লিখব ইসিডি প্লাস এসিবিটা আমরা রেখে দিব সমান 180 ডিগ্রি। বা আমরা জানি সংখ্যা সবসময় ডান পাশেই চলে যাবে, তাহলে এক্ষেত্রে থাকবে ইসিডি যোগ এসিবি সমান 180 ডিগ্রি, যেহেতু প্লাস ছিল বাম পাশে, ডান পাশে আসলে -90 ডিগ্রি হবে। বা ইসিডি যোগ এসিবি সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে অবভিয়াসলি 90 ডিগ্রি আমরা পাবো। আমরা যদি এখন এই পুরো কোণটাকে ধরি, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পুরো কোণটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে বিসিডি, এই বিসিডি সমান হবে 180 ডিগ্রি। আমরা প্রত্যেকে জানি এক সরল কোণ হয় যেটা হলো 180 ডিগ্রি, অর্থাৎ বিসিডি, অর্থাৎ এই পুরো কোণটা হলো 180 ডিগ্রি। আমরা এখন এই পুরো কোণটা হতে গেলে এখানে তিনটা কোণ হচ্ছিল, এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ, এই তিনটা কোণ সম্মিলিত হয়ে 180 ডিগ্রি হচ্ছিল। কিন্তু অলরেডি আমরা এই কোণটা আর এই কোণটা, এই যে ইসিডি, ইসিডি মানে এই কোণটা আর এসিবি মানে এই কোণটা, অর্থাৎ তিনটা কোণের ভিতরে এই দুটো কোণের সমষ্টি আলাদা আলাদা নয়, একসাথে যোগ করে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। অর্থাৎ বিসিডি এর ভিতরে তিনটা কোণ ছিল, এই কোণ, এই কোণ এবং এই কোণ, কিন্তু অলরেডি আমরা এই কোণ আর এই কোণের মান এখান থেকে জানি যে 90 ডিগ্রি। সুতরাং আমরা পাচ্ছি যে এইটুক কোণের মান, এই কোণের মান অর্থাৎ এসিই এই কোণের মান আমরা পাচ্ছি। তাহলে 180 থেকে যদি আমরা 90 বাদ দিই তাহলে অবশ্যই এসিই এই কোণটা হবে 90 ডিগ্রি। আমরা তাহলে এখানে লিখে দেব অতএব এ সিই সমান 90 ডিগ্রি, যার মানে দাঁড়াচ্ছে এ। সুতরাং আমরা লিখে দিব যে সুতরাং ত্রিভুজ, আমরা যদি এসিই অর্থাৎ এই যে এইটা একটা ত্রিভুজ, এসি একটা ত্রিভুজ, এসিই একটা ত্রিভুজ, যেহেতু এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, এসিই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, সুতরাং এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ এ সিই কি ধরনের ত্রিভুজ? একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আমরা এখানে যে দুটো বাহু যোগ করার কারণে যে অনাগত যে নতুন যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজটার পরিচয় পাওয়ার জন্যই আমরা প্রমাণের থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত কাজ করলাম। অর্থাৎ এই যে নতুন করে যে ত্রিভুজ এসিই, এই ত্রিভুজটার পরিচয় জানার জন্যই আমরা এত পর্যন্ত করে আসলাম, শুধুমাত্র পরিচয়টা জানার জন্য। তাহলে আমরা এর আগেই এ বিসি এবং সিডি এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ আগেই জেনে ফেলেছিলাম, শুধুমাত্র জানতাম না তিনটা ত্রিভুজের ভিতরে এসিই এই ত্রিভুজটা আসলে কি ধরনের ত্রিভুজ, সেটা জানার জন্যই আমাদের প্রথম থেকে অর্থাৎ প্রমাণ থেকে এত পর্যন্ত কাজটুক করা হলো। তাহলে আমরা ইতিমধ্যে এসি ত্রিভুজের পরিচয়টা পেলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানতে পারছি যে এ বিসি অর্থাৎ এ বিসি সিডিই এবং এসি তিনটা ত্রিভুজই এখানে সমকোণী ত্রিভুজ। ধরা যাক এই তিনটা সমকোণী ত্রিভুজ একটা বাড়িতে অবস্থান করছে। বাড়ি মানে হলো এ বি ডি ই। তাহলে এই বাড়িটা তথা এ বি ডি ই এই চতুর্ভুজটার নাম কি? সেটা কি বর্গ নাকি আয়ত নাকি ট্রাপিজিয়াম নাকি রম্বস, সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। আমরা যেহেতু জানি বি কোণ এবং ডি কোণ
এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। সুতরাং এখানে এ বি এবং ডি লম্ব হবে বিডি এর উপরে, অর্থাৎ এ বি লম্ব বিডি এবং ডি লম্ব বিডি, অর্থাৎ উভয় এই লম্বটা বিডি এর উপরে। এবং এ বি বাহু এবং ডি বাহু পরস্পর সমান্তরাল। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই এবং বিডি বাহু সমান্তরাল নয়। আর আমরা জানি যে চতুর্ভুজের শুধুমাত্র বিপরীত দিকে যে দুটো বাহু থাকে সেই দুইটা বাহু সমান্তরাল হলে, সমান না, শুধুমাত্র সমান্তরাল হলে, এবং অপর যে দুটো বাহু থাকে সেই দুটো বাহু সমান ও সমান্তরাল কোনোটাই নাই, তো সেটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। যেহেতু এ বি ডি ই ট্রাপিজিয়ামের সকল শর্তই পালন করছে, সুতরাং আমরা বলতে পারি এ বি ডি ই চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। আবার এ বি লম্ব কার উপরে? বিডি এর উপরে, এবং ডিই লম্ব বিডি এর উপর, সুতরাং এবং এ বি সমান্তরাল, এ বি এবং ডি পরস্পর সমান্তরাল হওয়ায় আমরা কি লিখতে পারি? এ বি ডি একটি ট্রাপিজিয়াম। এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। এখন এ বি ডি ই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, সি ডি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এ সি ই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ ছোট ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই পাওয়া যাবে। এখন এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র সিডি যোগ ত্রিভুজ ক্ষেত্র এসি। ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র সিডিই যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিই। এখন এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমরা এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল গুণ বাহুদ্বয়ের দূরত্ব। এখানে যে দুটো সমান্তরাল বাহু আমরা পেয়েছি, সেটা হলো, যদি এখান থেকেই করি আপাতত, যে হাফ দেওয়া হলো গুণ সমান্তরাল বাহুদ্বয় আমরা পেয়েছি এখানে এ বি এবং ডি, তাহলে ধরা হচ্ছে এ বি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এ বি যোগ ডিই গুণ বাহুদ্বয়ের দূরত্ব, অর্থাৎ যে সমান্তরাল দুটো বাহুদ্বয় আছে তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এ বি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব হলো বিডি। আমরা এখানে বিডি দিতে পারি। অর্থাৎ আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র পেলাম এইটা। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। আমরা যদি এখানে এ বি সি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখি তাহলে আমাদের দাঁড়াবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন, যেহেতু সমকোণ আছে বি, এই যে সংলগ্ন বাহুদ্বয় তত আমরা লিখতে পারি সি আর এ। সমকোণ সংলগ্ন বি কোণ সংলগ্ন যে দুটো বাহু সি এবং এ, সি গুণ এ আমরা এটা লিখতে পারি। এক্ষেত্রে আমরা এখন এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা এটা আমরা লিখে দিব
যেহেতু মাঝখানে সমান চিহ্ন, সুতরাং আমাদের এখানে অবশ্যই বা দিয়ে শুরু করতে হবে। বা হাফ ইন্টু AB যোগ DE গুণ BD সমান ত্রিভুজ ক্ষেত্র ABC। আমরা ABC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি যে হাফ ইন্টু CA। তাহলে এক্ষেত্রে আমরা লিখে দিতে পারবো ABC এর ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ সি গুণ এ। আমরা এক্ষেত্রে ব্র্যাকেটটা দিলে সুবিধা হবে, তারপরে যোগ চিহ্ন আছে। আমরা এখন ত্রিভুজ ক্ষেত্র CDE জানি, দেখি CDE চিত্র অনুসারে আমরা লিখতে পারি CD এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তো যেহেতু সমকোণ হচ্ছে D, এই যে D কোণের সাথে দুটো বাহু আছে, নাম একটা C এবং একটা A, সুতরাং আমরা এখানে লিখে দেবো C গুণ A। এটাকেও আমরা ব্র্যাকেট দিব, দিলে স্পষ্ট বোঝা যাবে আমাদের। পরবর্তীতে আমাদের আছে যে ত্রিভুজ ক্ষেত্র ACE, অর্থাৎ এই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন, সমকোণ যেহেতু সি কোণটা সমকোণ এবং এর সাথে যে দুটো বাহু আছে সেটা আমরা গুণ করব বি আর বি গুণ বি, তাহলে এসির ক্ষেত্রফল হয়ে যাবে। বা হাফ গুণ এ বি যা আছে আমরা সেটা বসাই দিব, এ বি যোগ ডিই গুণ বিডি না দিয়ে আমরা জানি যে বিডিটা দুটো অংশে ভাগ হয়ে গেছে। প্রথমে আমাদের যেতে হবে বিসি যোগ সিডি। আমরা বিডির পরিবর্তে লিখতে পারি বিসি যোগ সিডি সমান হাফ এ আর সি, সি এবং এ যদি আমরা গুণ করি, সি এ যদি গুণ করা হয় তাহলে হয়ে যাবে এসি যোগ হাফ, এখানেও সি আর এ গুণ করলে এসি হবে যোগ হাফ, বি আর বি যদি আমরা গুণ করি তাহলে হবে বি স্কোয়ার। বা হাফ, আমরা এই গুণ চিহ্ন না দিলেও সমস্যা নেই, গুণ চিহ্ন আমরা বাদ দিয়ে লিখব। এ বি এর মান হলো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চিত্র অনুসারে এ বি হলো, এ বির মান হলো সি, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি সি, তারপরে যোগ চিহ্ন। এবার বলেছে ডিই, ডিই এর মান হলো এ, এই গুণ চিহ্ন আমরা না দিতে পারি, আমরা ব্র্যাকেট দিলে গুণ হয়ে যাবে। বিসি, বিসি হলো, বিসি এর মান হলো এ, তাহলে এর পরিবর্তে আমরা লিখব প্লাস সিডি, সিডি এর পরিবর্তে আমরা লিখব সি সমান, প্রত্যেক জায়গায় আমাদের এখানে দেখা যাচ্ছে যে তিনটা জায়গায় হাফ রয়েছে, সুতরাং আমরা এক্ষেত্রে হাফটাকে কমন নিব। হাফ যদি আমরা এখানে কমন নিই তাহলে এখানে থাকবে এসি যোগ এখানেও থাকবে এসি যোগ এখানে থাকবে বি স্কোয়ার। আমাদের আপাতত আর চিত্রের প্রয়োজন হবে না, আমরা চিত্রটাকে সরিয়ে নিতে পারি। বা হাফ, আমরা এই যে সি প্লাস এ আছে, ইংরেজি লেটারের ক্রম অনুসারে আমরা প্রথমে এটাকেই লিখব, এটাকে ঘোরায় লেখা যায়, অর্থাৎ সি প্লাস এ কে আমরা এ প্লাস সি তে লিখব। এখানে এ প্লাস সি, অর্থাৎ আমাদের ডান পাশে যা আছে সেটা আমরা একটু যোগ করে দিলে আমাদের সুবিধা হবে। এখানে আমরা যদি যোগ করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা এসি এবং এখানে একটা এসি, তাহলে হলো টু এসি, টু এসি যোগ বি স্কোয়ার। আমরা বা দিব। এবার আমরা উপরের লাইনে দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে হাফ আছে, ডান পাশেও হাফ আছে, সুতরাং বাম পাশ থেকে হাফ এবং ডান পাশ থেকে হাফ হাফ আমরা বাদ দিতে পারি। এবার বাম পাশে এখানে একটা এ প্লাস সি, এখানেও একটা এ প্লাস সি, সুতরাং এখানে এ প্লাস সি দুইবার আছে, আমরা লিখতে পারি এ প্লাস সি তার হোল স্কোয়ার। কেননা আমরা এক্স গুণ এক্স যদি দুই জায়গায় থাকে, আমরা যদি গুণ করি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, সেহেতু আমরা এখানে লিখতে পারি এ প্লাস সি যেহেতু দুইবার আছে আমরা এ প্লাস সির হোল স্কোয়ার লিখতে পারি সমান। ডান পাশ থেকে আমাদের যেহেতু হাফ চলে গেল, তাহলে বাম ডান পাশে যে অংশটুকু থাকছে সেটা হলো টু এ সি যোগ বি স্কোয়ার। বা এখন আমাদের এ প্লাস এই সিটাকে বি ধরতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা প্রত্যেকে জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি, আর বি মানে এখানে সি, প্লাস সি স্কোয়ার সমান টু এ সি প্লাস বি স্কোয়ার। বা
এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। আমাদের এই যে 2ac-টা ডান পাশে ছিল, আমাদের বাম পাশে নিয়ে যেতে হবে। বাম পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে এখানে ডান পাশে ছিল প্লাস 2ac, বাম পাশে আসলে মাইনাস 2ac হবে, সমান শুধুমাত্র থেকে যাচ্ছে প্লাস বি স্কোয়ার। প্রথমে প্লাস দেওয়া লাগে না, শুধু বি স্কোয়ার হলো। আমরা এখন যদি যোগ বিয়োগ করি বাম পাশে, তাহলে এ স্কোয়ার খুঁজি, নাই, আমরা এই স্কোয়ারটাকে বসাই দিব। এবার এসিটাকে খুঁজবো, দেখি এসিটাকে আর আছে কি না। হ্যাঁ আছে, এখানেও 2ac, এখানেও 2ac। যেহেতু দুইজনের আগে দুরকম চিহ্ন, অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 2ac থেকে 2ac যদি আমরা বাদ দিই তাহলে এটা বাদ চলে যাচ্ছে, আমাদের শুধুমাত্র থাকছে প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার। আমরা যদি এই লাইনটাকে ঘোরায় লিখি, অর্থাৎ ডান পাশেরটা বাম পাশে এবং বাম পাশেরটুকু ডান পাশে লিখি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। অতএব আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদের প্রমাণে দেখি আসলে প্রমাণের সাথে মিলেছে কিনা। আমাদের প্রমাণ করতে হবে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হ্যাঁ, আমাদের প্রমাণের সাথে মিলেছে, তবে একটু সমস্যা আছে। আমাদের সি স্কোয়ারটা আগে রয়েছে, বিধায় আমরা এখানে একটা বা দিব, বা এবার আমরা একটু ঘোরায় লিখব, বি স্কোয়ার, আগে সি স্কোয়ারটা লিখব, পরে এ স্কোয়ারটা লিখব, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে চিহ্নের কোনো সমস্যা হবে না। তাহলে এটাই আমাদের প্রমাণ। আশা করি পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আর কোনো রকম ভীতি থাকবে না। সকলের শুভকামনায় আজ শেষ করছি।